ওয়াহেদের চোখে হতাশা ফুটে উঠল। তুমি সবকিছু সহজ করে দেখতে পারো না কেন বলো তো? তুমি কি কখনো আমাকে বুঝবে না? সবসময় আমারই তোমাকে বুঝতে হবে? বাবার সাথে সমস্যা কি তোমার? জাকিয়ার চেহারা দ্রুত পরিবর্তন হলো, ফুসফুস করে শ্বাস ছাড়ল। ওয়াহেদকে ধ্বংস করে দেওয়া দৃষ্টি হেনে ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছিল। ওয়াহেদ পিছু ডাকলো। আগেই সাবধান করছি, মেয়েটার সাথে কোনো রকম উল্টাপাল্টা আচরণ করবে না। বাবার কাছে যেন আমার মাথা হেট না হয়। জাকিয়া দুপদাপ পা ফেলে চলে গেল। শায়লাকে রেদনের ঘরে নিয়ে এলো পল্লবী। ওর জন্য কিনে রাখা শাড়িটা পরিয়ে দিয়ে বলল, তুমি বসো, আমি একটু দেখে আসি ঘরের ডেকোরেশনের কাজ কত দূর হলো। আমি কিছু করব ভাবি? কোনো কাজ থাকলে বলুন, করে ফেলি। শায়লার কথায় পল্লবী হাসল। সামান্য কাজ আমি পারবো, খাবার তো বাইরে থেকে আসবে, কাজেই ঝামেলা নেই এত। তবুও রোদেলাকে আমার কাছে দিন, ওকে রেডি করে দিই না হয়। শায়লাকে মানা করতে পারে না পল্লবী। চলো তাহলে। রোদেলা ঘরে বসে খেলছিল। অনেকদিন পরে দেখা হলেও শায়লাকে ভোলেনি সে। শায়লাকে পেয়ে উচ্ছ্বসিত হয়ে বলল, শালু, তুমি এসেছো? তুমি খুব পচা মেয়ে শালু। রোদেলাকে তুমি ভালোবাসো না, সেই যে গেলে আর এলে না কেন? শায়লা হেসে দেয়। রোদও তো শালুকে মনে করে না। রোদেলা মাথা নাড়ে। আমি পচা না, তুমিই তো আমাকে দেখতে আসো না। এই যে এলাম, তোমার জন্য কি এনেছি জানো? কি এনেছো? এই যে দেখো, একটা রেড টেডি আর রূপকথার গল্পের বই। দেখো দেখো কি সুন্দর টেডিটা। খুশিতে চোখ চিকমিক করে রোদেলার। পুতুলটা হাতে নিয়ে চাচিকে জড়িয়ে ধরে গালে চুমু দেয়। তুমি খুব ভালো শালু। শায়লা হেসে দিল। পল্লবী ওদের দেখে মিটিমিটি হাসে। শায়লা মেয়েটাকে শুরুতে বেশ গম্ভীর ভেবেছে, কিন্তু এখন দেখলো বেশ মিশুক। সে রোদেলার কাপড়গুলো শায়লার হাতে দিল। তুমি ওকে তৈরি করে বাইরে এসো, আমি দেখছি ডেকোরেশনের কত দূর। শায়লা মিষ্টি হেসে মাথা নাড়ে। মুনিয়ার বর মেহেদি বেশ রসিক মানুষ হিসেবে পরিচিত। সে সরকারি ব্যাংকের বড় কর্মকর্তা। তবে এবারই প্রথম এমন হলো যে কোনো খুশির সংবাদ পেয়ে তার চেহারা থমথমে হলো। ছোট শালকের বিয়ের খবর পেয়ে প্রথমে অবাক, তারপর অপমানিত বোধ করলো। রেদন ভালো ছেলে, তার সুপ্ত ইচ্ছে ছিল রেদনের সাথে তার বোন তৃষার বিয়ে দেবে। শাশুড়ির কাছে নিয়ে বেনিয়ে ইচ্ছে প্রকাশ করলে তার কাছ থেকে সায়ও মিলেছিল। আজ হঠাৎ শ্বশুর যখন রেদনের বিয়ের খবর বলল, সে হতবাক হয়ে মুনিয়াকে দেখল। মুনিয়া মুখ কাচুমাচু করলো। এবাড়ির একমাত্র জামে সে, শ্যালকের বিয়ের খবর কেন জানবে না? মেজাজটা তেতো হয়ে গেল তার। শায়লাকে দেখে তাই বলেই ফেলল, শ্যালকের এত বিয়ে তারা ছিল জানতাম না। সে আমাদের জন্য অপেক্ষা না করেই একা একা বিয়ে করে ফেললো। ওয়াহেদ গম্ভীর হয়ে জবাব দিল, ঋতু কিছু জানতো না মেহেদি। বাবা হুট করে ডেকে নিয়ে এমন কাজ করলো। বাবাকে জানোই, কোনো কথা বলা যায় না। কিন্তু তারপরেও বাবা, আমাদের না জানিয়ে এমন কাজ করাটা ঠিক হয়েছে? একটা মাত্র মেয়ে আমাদের। ঠিক হয়নি মেহেদি, কিন্তু নিরুপায় না হলে আমরাও রাজি হতাম না, এটা তো মানবে। তুমি প্লিজ কিছু মনে করো না। আপাতত ওরা দুজনেই পড়ালেখা নিয়ে ব্যস্ত বলে ঘটা করে কোনো অনুষ্ঠান করছি না। ঋতু থিতু হোক, চাকরি করুক, ওদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হোক, তখন না হয় অনুষ্ঠান করা যাবে। শায়লা স্থানের মতো বসে আছে। পুরো আলোচনা তার জন্য ভীষণ অস্বস্তিকর। আপনাতেই শায়লার শরীর শক্ত হয়ে গেল। বুঝলে বিয়েটা শুধু তার না, এবাড়ির অনেকের জন্য গলার কাটা। কিন্তু যে মানুষটার সাথে বিয়ে হলো তার কি মত? সেও কি বিয়েতে রাজি ছিল না? এমন হলে ভালোই হবে, অন্তত বিয়ে নিয়ে ভাবতে হবে না তাকে। এর মাঝে হুট করে রোদেলা চিৎকার চাচ্চু এসেছে, চাচ্চু এসেছে বলেই শায়লার কোল থেকে ছুটল। মুনিয়ার ছেলে দুটো মামু মামু করে ঝাঁপিয়ে পড়ল দরজার কাছে বসে থাকা মানুষটার কোলে। পল্লবী হেসে বলল, ওই যে রিদন চলে এসেছে। এখান থেকে এখন সব আলোচনা বন্ধ করে চলো কেকটা কেটে ফেলি। নামটা কানে বদল শায়লার। সে ঝট করে মুখ তুলে তাকালো। চমকে উঠে দাঁড়িয়ে গেল সে। রেদনকে ধরে বাচ্চা তিনটে ঝুলছে রীতিমতো। টানতে টানতে শায়লার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। দেখো, মামু মামি এসেছে। তুমি বিয়ে করেছো একথা আমাদের বলনি, কিন্তু আমরা জেনে গেছি। রেদন সামনে তাকিয়ে 440 ভোল্টের ঝাটকা খেল। দুজনে দুজনকে দেখে চমকে উঠল। শায়লা ফিসফিস করলো, আপনি? রেদন প্রায় চেঁচিয়ে উঠল, আপনি এখানে? জাকিয়া সন্ধিয়ার নজরে দুজনকে দেখছে। ছেলের কাছে জানতে চাইল, ওকে চিনিস তুই? তোরা দুজন দুজনকে চিনিস? তাহলে বিয়ে করে সেই দিন রাতে চলে এলি কেন? রেদন অবাক হলো মায়ের কথায়। কি বলছো মা? বিয়ে করে চলে আসার সাথে ওনাকে চেনার সম্পর্কটা কি? জাকিয়া রেগে গেল। কারণ ও তোর বিয়ে করা বউ। সেই রাতে তো ওর চেহারাও ঠিক মতো দেখিসনি, মানে দেখতে চাসনি। আর এখন দেখছি দুজনেই একে অপরকে চিনিস। এসবের মানে কি বলতো?
মায়ের কথা শুনে রেদনের চোখ দুটো গোলালুর ন্যায় হয়ে গেল। এই মেয়ে তার বিয়ে করা বউ? কোন দিক দিয়ে? মায়ের কথার কি জবাব দেবে বুঝে না পেয়ে রেদন বোবা বনে গেল। পরিস্থিতি সামলাতে ওয়াহেদ বলল, দুজন কাছাকাছি ক্যাম্পাসে থাকে, হয়তো কোথাও দেখা গিয়ে হয়েছে। বাদ দাও তো এসব কথা, পরে জানা যাবে ওদের ব্যাপারে। আপাতত রোদেলার কেকটা কাটা হোক। মেয়েটা অপেক্ষা করছে কখন থেকে, আর আমাদের খিদে পেয়ে গেছে। জাকিয়া কথা বাড়ালো না, তবে সন্দেহ গেল না তার মন থেকে। রেদন কি কোনোভাবে শায়লা মেয়েটাকে আগে থেকে চেনে? এজন্যই বুঝি দাদুর কথা ফেলতে পারেনি। জাকিয়া মাঝে মাঝে শায়লাকে দেখছে। এদিকে পল্লবী আর মালিহা মিলে কেক সাজিয়ে ফেললো। তারপর রোদেলার সাথে দাঁড়িয়ে থেকে সবাই মিলে হ্যাপি বার্থডে গান গাইলো, আর রোদেলা কেক কাটলো। বাচ্চা মেয়েটা এতেই খুশি হয়ে হাততালি দিচ্ছে বারবার। শায়লা আর রেদন আড়ষ্ট হয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে। দুজনের মাঝে ভীষণ অস্বস্তি। রোদেলা এগিয়ে এসে দুজনকে কেক খাইয়ে দিল। কেক খেতে খেতে রেদন দু একবার শায়লার দিকে তাকালো। শায়লা একদমই ঝিম মেরে গেছে। সে ভুলেও রেদনকে দেখলো না। শায়লার আসলে হাত পা কাঁপছে। এ কেমন ধরনের কনফিডেন্স সে বুঝে পাচ্ছে না। তার পরিকল্পনা ছিল জীবনে বিয়ে করবে না, যদি করেও কোনোদিন কোনো ডাক্তারকে বিয়ে করবে না, কারণ তার 19 বছরের জীবন বড্ড কঠিন কেটেছে। মায়ের সম্মানহীন দর সংসার, আত্মীয় স্বজনের গঞ্জনা, পাড়া প্রতিবেশীর সহানুভূতি, শায়লার বন্ধুবিহীন জীবন, সবকিছু সয়ে সয়ে আজকের ইস্পাত কঠিন শায়লা তৈরি হয়েছে। আর এত সবের পেছনে আছে তার ডাক্তার বাবা। কিভাবে সে কোনো ডাক্তারকে জীবনসঙ্গী হিসেবে মেনে নেবে? এসব ভাবতে ভাবতে এই 5 মিনিটের মধ্যেই নিজেকে ভগ্নপ্রায় আবিষ্কার করলো সে। পুরুষ মানুষে তার বিশ্বাস নেই, ডাক্তারকে তো আরও নয়। আর যাকে বিশ্বাস করা যায় না তার সাথে পুরো জীবন কিভাবে কাটবে? এই লোকটাও নিশ্চয়ই অন্য কাউকে পছন্দ করে, নয়তো ভবিষ্যতে করবে। ভাবনাগুলো ওর মাথা এলোমেলো করে দিচ্ছে। শায়লা চুপ করে বসে রইল। খাওয়ার সময়ও খেতে পারল না সে, প্লেটের ভাত নাড়ল কেবল। রেদন কোনো রকমে খাবার শেষ করে উঠে গেল। শায়লা যেন তাতে হাঁপ ছেড়ে বাঁচল। সে খাওয়া শেষ করে ওয়াহেদের দিকে তাকিয়ে যাওয়ার অনুমতি চাইল। আঙ্কেল, আমি তাহলে যাই এখন? মুনিয়া চোখ কপালে তুলে বলল, যাবে মানে? কোথায় যাবে? শায়লা মিনমিন করে জবাব দিল, হলে ফিরবো আপু। হলে ফিরবে কেন? ঋতু এসেছে, ওকে সময় দাও। আফটার অল বিয়ের পরে তোমাদের প্রথম দেখা। সকালে দুজন একসাথেই তো যেতে পারবে, অযথা রাতে কেন হলে ফিরবে? শায়লা অসহায় বোধ করে ওয়াহেদের দিকে তাকালো অনুমতির আশায়। ওয়াহেদ কমল গলায় বলল, আজ থেকে যাও মামুনি, রিদওয়ানও আছে যেহেতু, কাল সকালে ওর সাথে চলে যাও। আর এখন থেকে ছুটির দিনগুলো বাসায় চলে আসবে, একা একা হলে থাকার দরকার নেই। শায়লা সে কথার প্রতি উত্তর করলো না। ওয়াহেদ মালিহাকে বলল, ওকে একটু রিদওয়ানের ঘরে দিয়ে আসো, রিদওয়ানকে বলবে আমি পাঠিয়েছি। শায়লা লজ্জায় এতটুকু হয়ে গেল। এজন্য জোর করে জায়গা দখলের চেষ্টা। ও তো এমন চায়নি কখনোই। নিজেকে ভীষণ ছোট মনে হচ্ছে, কিন্তু কাকে কি বলবে? এখানে আপন কেউ তো নেই যাকে নিজের পরিস্থিতি বুঝিয়ে বলবে। শায়লার পা থমকে যেতে চায়। মালিহা রেদওয়ানের কামরার সামনে এসে দরজায় আওয়াজ করল, রিদওয়ান আছো? দরজা খুলে গেল। রেদওয়ান দাঁড়িয়ে আছে সামনে, গায়ে নর্মাল গেঞ্জি আর ট্রাউজার, হাতে তোয়ালে। সম্ভবত গোসল করেছে মাত্র। শায়লাকে দেখে থতমত খেয়ে বলল, হ্যাঁ ভাবি, কিছু বলবে? বাবা ওকে পাঠালো, আজ এখানেই থাকবে। রেদওয়ান না বুঝে হা করে তাকিয়েছে। মালিহা এবার হাসল। ওকে রুমে ঢুকতে দাও, তোমার বউ তোমার সাথেই তো থাকবে নাকি? রেদওয়ানের খুব ইচ্ছে করছে মেয়েটার মুখের উপর দরজা বন্ধ করে দিতে। এমনিতেই বিয়েটা তার কাছে ছেলে খেলা মনে হয়েছে। তারপর আজ এই মেয়েকে দেখে মেজাজের দফারফা হয়েছে। এরকম আকস্মিক ঘটনা কেন তার সাথেই ঘটে? এই মেয়েটাকেই কেন তার বউ হতে হবে? বউয়ের চেহারা না দেখার এই হলো কুফল। রেদওয়ান অনেক কষ্টে নিজের রাগ সামলে নিল। দাঁতে দাঁত চেপে শায়লার দিকে তাকালো একবার। হুট করে গতদিন শায়লার বলা কথাগুলো মনে পড়ল। কি যেন বলেছিল মেয়েটা? ছেলে ডাক্তার মানে এক একটা বড় লুচ্চ। 14টা প্রেম, 14টা বিয়ে না করলে হয় না এদের। আই জাস্ট হেড ডাক্তার। শায়লার কথাগুলো মনে পড়তেই পৈশাচিক একটা হাসি ফিরে এলো ওর মুখে। এত তাড়াতাড়ি কাউকে এইরকম জব্দ করার সুযোগ পাবে ভাবেনি একদমই। ওর সাথে সাথে দরজা থেকে সরে দাঁড়ায়। হ্যাঁ ভাবি, বউ আমার সাথেই থাকবে তো। দেবরের কাণ্ড দেখে মালিয়া হেসে দিল। শায়লাকে নিয়ে ঘরে ঢুকলো। সেদিন বিয়েই করতে চাইছিলে না, আর আজ আমার বউ? নট ব্যাড দেবজি, তুমি দেখি সুপার রুস্তম। এই নাও তোমার বউ, আমি গেলাম। মালিহা চলে গেল। রেদনের দরজা বন্ধ করে দিয়ে পিছু ফিরল। শায়লা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওকে একবার দেখে মাথাটা ভালো করে মুছে তোয়ালা মেলে দিতে বারান্দায় গেল রেদন। ফিরে এসে শায়লাকে এক জায়গায় দাঁড়ানো পেল। ওর প্রচন্ড হাসি পেল শায়লার অবস্থা দেখে। মুখটা গম্ভীর করে আয়নার সামনে দাঁড়িয়ে সময় নিয়ে চুল আঁচড়ালো। আর চোখে কয়েকবার দেখে নিল। ও আসলো, কিভাবে কথা শুরু করবে তাই বুঝতে পারছে না।
এদিকে শায়লার বুক ধুকভুক করছে। রেদনের দরজা বন্ধ করার শব্দটা কানে আসতেই ওর শরীর কেঁপে উঠল ভীষণভাবে। এখন কি হবে? ছেলেটা কি অপমান করবে ওকে? সেদিন ভীষণ উল্টোপাল্টা বকেছিল, সে তার শোধ তুলবে না তো? ভয়ে কুকড়ে গেল শায়লা। মাথা নিচু করে থাকলো। রেদনের নড়াচড়া টের পাচ্ছে না সে। এখন আয়নার সামনে দাঁড়িয়ে থেকে চুল আশ্রাতে আশ্রাতে তাকে যে দেখছে সেটাও পরিষ্কার বুঝতে পারছে। এ কেমন পরিস্থিতিতে পড়ল সে? এই অপরিচিত বাড়ির অপরিচিত ঘরে একজন অপরিচিত মানুষের সাথে দাঁড়িয়ে আছে, অথচ মানুষটা নাকি তার স্বামী। এরকম আজব ঘটনা আসলে মেয়েদের সাথেই ঘটতে পারে। শায়লা কিছুক্ষণ আগের কথাবার্তা মনে করালো। কি যেন বলেছিল সবাই? ছেলেটা বিয়েতে রাজি ছিল না, তার মানে নিশ্চয়ই কোনো সম্পর্ক ছিল। শায়লা তার ছিল বলে হাসলো মনে মনে। আজ কি আমাদের বাসর রাত? বিয়ের পর প্রথম দেখা, সেই হিসেবে তো বাসর রাতই হওয়ার কথা, তাই না শায়লা? চিন্তায় নিমগ্ন শায়লা চমকে উঠল। রিদনের মুখপানে চেয়ে বোঝার চেষ্টা করলো সে কি মজা করছে কিনা, কিন্তু বুঝতে ব্যর্থ হলো। সে কথা না বলে ভুরু কুচকে তাকিয়ে রইল। কি যেন বলেছিলেন আপনি? ডাক্তাররা লুচু হয়, ডাক্তারদের একমাত্র কাজ প্রেম করা নয়তো বিয়ে করা, তাই তো? শায়লা তবুও চুপ। রেদন এক পা দুপা করে শায়লার সামনে এসে দাঁড়ায়। এখন আপনি কি করবেন শায়লা? আপনার বর একজন ডাক্তার, তার মানে একজন লুচুও বটে। কি করবেন শায়লা? বাসর ঘর ছেড়ে পালাবেন? শায়লা চুপ, ওর হাত পা কাঁপছে। রেদন এমন উল্টোপাল্টা কেন বলছে? সে উল্টোপাল্টা বকেছে বলে শোধ তুলছে? রেদন আরো একটু এগিয়ে এসে শায়লার কানে ফিসফিস করলো। এখন যদি আপনাকে চুমু দেই তাহলেও কি আমাকে লুচু বলবেন? বউকে চুমু দিলে চরিত্রহীন বলা যায়? শায়লার গালে রক্ত জমে, নাকের ডগা চেরির মতো হয়ে যায়। আমার তো কপাল জানান দিচ্ছ কতটা নার্ভাস। রেদনের বেশ মজা লাগছে। শায়লার নাস্তানাবুদ অবস্থা। সেদিন শায়লার কথাগুলো শুনে নিজেরও কি কেমন অবস্থা ছিল না। সে কথা মনে আসতে হেসে বিছানায় গড়িয়ে পড়ে। শুধু চুমু কেন, আপনার সাথে আরো অনেক কিছু করলেও কেউ আমাকে কিছুই বলবে না, এটা কি বুঝতে পারছেন? শায়লা বারবার শ্বাস ফেলে। ভীষণ অস্থির লাগে তার। ছেলেটা কেন বারবার এসব বলছে? রেদন আরো কিছুটা সময় চুপচাপ শায়লাকে দেখলো। বুঝতে পারছে শায়লার মুখে বোমা ফেললো, আজও কথা বের হবে না। এমন বেকায়দায় পড়েছে মেয়েটা। রেদন বিরক্তি নিয়ে বলল, না জেনে কারো সম্পর্কে মন্তব্য করা উচিত না। হয়তো কোনো একজন ডাক্তার নিয়ে আপনার বাজে অভিজ্ঞতা হয়েছে, তার মানে এই না যে সব ডাক্তার খারাপ। আপনার মতো ভাবলে আমিও বলতে পারি মেয়ে মাত্রই স্বার্থপর, বিশ্বাসঘাতক। কিন্তু আমি কি তা বলেছি? শায়লা চমকে তাকালো রেদনের দিকে। তার মানে আপনার জীবনে কেউ ছিল? কোন মেয়ে? বিয়েতে রাজি ছিলেন না এই কারণে? আমি তাহলে ঠিকই ভেবেছিলাম, রাইট? রেদন আকাশ থেকে পড়ে। আজব, আপনি ভেবেছিলেন, তার আমি কি করে জানবো? শায়লা রেগে গেল। বেশি চালাকি করবেন না। সত্যি করে বলুন তো, আপনার রিলেশন আছে কিনা? আশ্চর্য, আমার রিলেশন আছে কিনা তা আপনাকে বলতে যাব কেন? আর থাকলেই বাকি, তাতে আপনার কি কাজ? তাতে আমার কিছুই না। আমি শুধু দাদা জানকে বলবো। ঠিক এই কারণেই বিয়ে করতে চাইনি আমি। ডাক্তার ফাক্তারও তো আরো না। শায়লা দাঁতে দাঁত চেপে কথাগুলো বলতে রেদন লাফিয়ে উঠল। আমিও এই কারণেই বিয়ে করতে চাইনি। আপনার মতো মেয়েকে তো আরো না। আমার মতো মেয়ে মানে? আপনার মতো বেয়াদব মাথা মোটা মেয়েকে। শায়লা অবাকে চূড়ান্ত। আমি বেয়াদব মাথা মোটা? রেদনের মাথা নাড়ে। অবশ্যই। আপনি জানেন আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় মেরিট লিস্টে প্রথম 20 জনের মধ্যে ছিলাম। রিয়েলি? এই জন্যই বুঝে অনার্স পড়ছেন? রেদন ব্যঙ্গ করলো। শায়লা লাল চোখে রেদনের দিকে তাকিয়ে আছে। ওকে দেখে মনে হচ্ছে সুযোগ পেলেই রেদনকে ভস্য করে দেবে। রেদন ওর দৃষ্টিতে পাত্তা না দিয়ে চোখ নাচায়। এভাবে কি দেখছেন? চোখ দিয়ে ভয় দেখালে আমি ভয় পেয়ে আপনার কথা মেনে নেব এমন ভাববেন না। তাছাড়া যদি মেনেও নেই আপনি মেডিকেলে চান্স পেয়েছিলেন, তবুও আপনার মাথা মোটা বিশ্লেষণ সরাবো না যে একজনকে দিয়ে গোটা ডাক্তার সমাজকে জাজ করে সে আসলেই মাথা মোটাই। শায়লা হুট করে হেসে দিল। আপনিও তো তাই করছেন। একটা মেয়ের জন্য গোটা নারী জাতিকে স্বার্থপর বিশ্বাসঘাতক বলছেন আপনি। রেদন হাসলো না, তার বিরক্ত লাগছে। মেয়েটা ভীষণ চতুর, সন্দেহ নেই। কথার খেলায় পারদর্শী। কোথায় যেন পড়েছিল, চতুর মেয়েদের সাথে সংসার টিকিয়ে রাখা কঠিন। এরা সংসারটাকে সংসার কম, যুদ্ধের ময়দান বেশি ভাবে। রেদন মোবাইলে সময় দেখে বিছানায় গা এলিয়ে দিল। কাল সকালে হাসপাতালে ডিউটি আছে আমার, তাই এখন আর জেগে থাকতে পারছি না। আপনি চাইলে এখানে ঘুমাতে পারেন, নয়তো বসে থাকুন সারা রাত। তার আগে প্লিজ বাতিটা বন্ধ করে দেবেন। ভয় লাগলে ড্রিম লাইট জ্বালিয়ে দেবেন। বাম দিকের কোনটা ড্রিম লাইটের সুইচ? আচমকা রেদনের হার মেনে নেওয়া ঠিক হজম হলো না শায়লার। তাকিয়ে দেখলো রেদন পাশ ফিরে শুয়েছে। কথা বাড়ায় না শায়লা। বাতি বন্ধ করে সে বিছানার এক কোণে বসলো। দীর্ঘশ্বাস ফেলে এই অদ্ভুত পরিস্থিতি অবলোকন করলো মনে মনে। একদিন আচমকা এক অচেনা পুরুষের সাথে থাকতে শুরু করার নামই কি বিয়ে? সৃষ্টির আদিকাল থেকেই তো এই রেওয়াজ চলে আসছে।
শায়লা আবারও রেদনের দিকে তাকালো। ডিম লাইটের আলোয় রেদনকে ঘুমোতে দেখলো। আচ্ছা, রেদন কেন এত স্বাভাবিকভাবে মেনে নিল তাকে? সেও তো অচেনা রেদনের কাছে। সকালে দুজন একসাথেই বেরিয়েছে। শায়লাকে ক্যাম্পাসে নামিয়ে দিয়ে রেদন গাড়ি নিয়ে চলে গেল। সারা পথ দুজন কেউ কারোর সাথে কথা বলেনি। আসলে কি কথা বলবে কেউই ভেবে পাচ্ছিল না। শায়লা একবার মনে হলো রেদনকে সেদিনের জন্য সরি বলা উচিত, কিন্তু ওর মুখ থেকে একটা কথাও বেরোলো না। গাড়ি থেকে নেমে অনেকটা সময় দাঁড়িয়েছিল সে। দৃষ্টি রেদনের গাড়িতে নিবন্ধিত। গাড়ি চোখের আড়ালে যাওয়া অবধি তাকিয়েছিল। কে ছিল গাড়িতে তোকে নামিয়ে দিল? টুম্পাকে দেখে চমকে গেল শায়লা। পরক্ষণেই নিজেকে সামনে নিল দ্রুত। বিয়ের ব্যাপারটা এখনই কাউকে জানাতে চায় না সে। ক্লাসের মেয়েগুলো না হয় খুব টিচ করবে। শায়লা জবাব না দিয়ে হাঁটতে শুরু করে। টুম্পা পিছু পিছু আসছে। বললি না তো কে নামিয়ে দিল? কাজিন। শায়লার মুখ ফুসকে বেরিয়ে এলো। ও, তো আগে বললে কি হতো? তোর কাজিনের সাথে প্রেম করতাম বুঝি? টুম্পা ঠোঁট ফুলায়। শায়লা হাঁটা থামিয়ে একবার টুম্পাকে দেখলো। আগে কি করে বলবো, আমিই তো কাল দেখলাম। আচ্ছা, তা কেমন দেখতে তোর কাজিন? রেদনের পুরুষোচিত মুখবয়ব শায়লার চোখের সামনে ভেসে উঠে মিলিয়ে গেল। রেদন বেশ ফর্সা, স্বাভাবিক পুরুষালী উচ্চতা, চেহারার গড়ন ভালো, ঢাকায় বাড়ি গাড়ি, দারুণ গোছানো পরিবার। জাকিয়াবাদে বাকি সবাই বেশ আন্তরিক, যদিও দুদিনে দেখায় কাউকে ভালো বোঝা সম্ভব না। ভাবতে ভাবতে শায়লা টের পেল এই রেদন ছেলেটার সাথে শায়লা কিংবা ওর পরিবারের সাথে শায়লার পরিবার কোনোভাবেই যায় না। একটু ভেবেই পরিষ্কার বুঝতে পারল এই পরিবারের শায়লা কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ভাবনাটা মাথায় আসতে মন মগজ অশান্ত হয়ে উঠল শায়লার। তার মনে হলো এটা বিয়ে হতে পারে না কিছুতেই, কেবল দুই বুড়ো দাদু মিলিত পাগলামি হতে পারে। এরকম অসময় সম্পর্ক কি শেষ পর্যন্ত আদৌ টিকে থাকে? শায়লার মনটা খারাপ হয়ে গেল। কোথায় হারালি শায়লা? কাজিন দেখতে কেমন তা বলবি না? সেটা বললেই হয়। শায়লা প্রসঙ্গ পাল্টে জানতে চাইল, তুই হঠাৎ ক্যাম্পাসে কি মনে করে? আরে ভুলে গেছিস, আজ আমাদের একটা সেমিনার অ্যাটেন্ড করার কথা। ওই যে কারিমা ম্যাডাম রেজিস্ট্রেশন করিয়ে দিলেন যে, তুই জানিস এটা করার জন্য কোথাও বেড়াতে যাচ্ছি না, নয়তো এতদিনের নানু বাড়ি চলে যেতাম। শায়লা জিভে কামড় দিল। আসলে একদমই ভুলে গেছিল সেমিনারের কথা। সে কানে হাত দিল। সরি রে, আমি সত্যি ভুলে গিয়েছিলাম। চল আমার সাথে, রুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হব। কিন্তু দেরি হয়ে যাবে না? আধা ঘন্টা লাগবে হয়তো। অগত্যা টুম্পা শায়লার হাত ধরল। তখনকার মতো বিয়ে বিষয়ক ভাবনা মাথা থেকে সরে গেল, পুরোপুরি মুছে গেল না, বরং ভাবনাটা শায়লার মনে স্থায়ী আসন গেড়ে বসল। বারবার ঘুরে ফিরে একই কথা মনে আসতে লাগলো। বিয়ে নিয়ে এতদিন ভাবনা ছিল, কিন্তু কাল রেদওয়ানকে দেখার পর থেকেই মনে হচ্ছে সে কিছুতেই তার মায়ের মতো জীবন চায় না। নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে অসহায় হয়ে কারো দয়ায় সে বাঁচতে চায় না কিছুতেই। নিজের মনে চলা দ্বন্দ্ব থেকে বাঁচতেই দুদিন পরে হুট করেই কাউকে কিছু না জানিয়ে শায়লা বাড়ি এসে হাজির। আচমকা নাতনিকে দেখে তৈয়ব মাওলানা বেজায় খুশি। তিনি ধরেই নিয়েছিলেন শায়লা আর নিজ ইচ্ছায় বাড়ি আসবে না। সকাল সকাল শায়লাকে দেখে তাই যার পরনায় আনন্দিত সে। হইচই করে বাজার করতে গেলেন। বাজারের সবচেয়ে বড় মাছ, মুরগি, গরুর মাংস কোনো কিছু কিনতে বাদ রাখল না। এতদিন পরে নাতনি এসেছে, তার খাওয়া দাওয়ার কমতি রাখবে না সে। শায়লা অবশ্য এত কিছু টের পেল না। সারা জার্নি করে এসেছে সে, তাই বাড়ি ফিরে নিজের রুমে দরজা আটকে ঘুম দিয়েছে। তার সেই ঘুম ভাঙল বেলা গড়িয়ে। ঘুম ভাঙতেই টের পেল শিয়রের কাছে মা বসে আছে, আলতো হাতে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ভীষণ ভালো লাগলো শায়লার। টের পেল এই স্নেহটুকুই সে মনে মনে ভীষণ মিস করেছে এতদিন। মায়ের গায়ের গন্ধ, মমতা মাখা হাতের স্পর্শ সব অনুভব করতেই শায়লা আরো কিছু সময় ঘুমের ভান করে মায়ের গায়ের সাথে লেপ্টে রইল। অনেকটা সময় পার হওয়ার পর রুবিনা মেয়েকে ডাকলো। শায়লা, আমি জানি তুই জেগে আছিস, উঠবি না? শায়লা এবার লুকোচুরি বাদ দিয়ে মায়ের মুখের দিকে তাকালো। বুঝলে কি করে? যেমন করে তুই বুঝছিস আমার মনে কি চলছে, ঠিক তেমন করে। এখন উঠে পড় না মা, আমরা সবাই না খেয়ে বসে আছি তোর সাথে খাবো বলে। শায়লা আর মোড়া ভাঙে। কয়টা বাজে মা? 3টে বাজতে চললো। শায়লা লাফিয়ে উঠল। বলো কি, এত বেলা হয়েছে? আর এত বেলা পর্যন্ত তোর দাদু না খেয়ে আছে, চল তাড়াতাড়ি। রুবিনা মেয়েকে তাড়া দিল। শায়লা লাফিয়ে বিছানা ছাড়ে। তুমি যাও মা, আমি আসছি 5 মিনিটে। নাজদিন নিজের ঘরে পান বাড়াচ্ছিল। দুপুরে খাওয়ার পর একটা পান না খেলে তার খাওয়া অসম্পূর্ণ মনে হয়। আজ শায়লা আসার খুশিতে তয়েব মাওলানাও গিন্নির কাছে পানের বায়না করলো। নাজদিন পান বানিয়ে দিতে তয়েব মাওলানা বলল, দরজা দিচ্ছ? মাথা খারাপ আপনার?
জর্দা খেয়ে অসুস্থ হওয়ার তাল করতেছেন? এমনিই খান, মিষ্টি মশলা দিচ্ছে। প্রসন্ন চিত্তে পানটা মুখে পুড়ে নিয়ে শুধালেন। নাজু, শায়লাকে দেখে কি মনে হলো কও দেখি? জামাইকে পছন্দ হইছে ওর? তা না হইলে জামাইয়ের সাথে রাত কাটাইয়ে বাড়ি আসলো কেন? নাজদিন মুখ ভর্তি পানের রস চিনমিনে ফেলে বলল, আমার কিন্তু তা মনে হয় না, অন্য কোনো ব্যাপার আছে। শায়লা অত সহজে কিছু মানার মতো মাইয়া না। তোয়েব মাওলানা অবাক হলেন। কি কও তুমি? অন্য কি ব্যাপার থাকবো? আপনি ভুলা গেছেন মনে হয়। শায়লা বাড়ি আসতে চায় নাই। আমার মনে হয় ও হুট কইরা বাড়ি আসছে অন্য কারণে। তোয়েব মাওলানা বউয়ের সাথে তর্ক করতে উদ্যত হলেও পারলেন না। শায়লার গলা শোনা গেল। আসবো দাদাজান। নাজদিন তোয়েব মাওলানাকে ইশারা করে মুচকি হাসল। তোয়েব মাওলানা কিছুটা বিব্রত হলো স্ত্রীর আচরণে। কেশে গলা পরিষ্কার করে বলল, শায়লাবু, আসো আসো, তোমার অপেক্ষায় ছিলাম, বসো আমার কাছে। শায়লা দাদাজানের পায়ের কাছে মোড়া টেনে বসল। নাজদিনের দিকে তাকিয়ে বলল, আমাকেও একটু পান দেন দাদিজান। নাজদিন নিঃশব্দে পান বানাতে শুরু করলো। শায়লা নাজদিনের পান বানানো দেখছে মন দিয়ে, আর তোয়েব মাওলানা শায়লাকে। নীরবতা অস্বস্তি এনে দিল ঘরে। তোয়েব মাওলানা নীরবতা ভঙ্গ করে বলল, শায়লাবু, শুনলাম শ্বশুর বাড়ি গেছিলা, দেখা হয়েছে রিদওয়ানের সাথে? শায়লা বুঝলো তার দাদা ঢাকা থেকে প্রায় 300 কিলোমিটার দূরে থাকলেও সব খবর তার জানা। সে মাথা দুলিয়ে সায় দিল। তোয়েব মাওলানা তৃপ্তির হাসি দিয়ে জানতে চাইল, তা কেমন লাগলো নাজ জামাইকে? শায়লা নাজদিনের হাত থেকে পান হাতে নিয়ে তোয়েব মাওলানার দিকে তাকালো। সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনো আসেনি দাদাজান। একবার একজনকে দেখলেই তাকে চেনা যায় না, এমনকি অনেক বছর সংসার করার পরেও না। তোয়েব মাওলানা নীরব হয়ে গেল। শায়লা এত কঠিন কথা বলতে পারে তার আন্দাজ ছিল না। শায়লা অবশ্য দমল না। সে বলল, আপনার থেকে কিছু জানার আছে দাদাজান, আমি এই জন্যই হুট করে এসেছি। আশা করি সত্যটা বলবেন। তোয়েব মাওলানা অবাক হয়ে বলল, তুমি কি জানো না তোমার দাদাজান মিথ্যে বলে না? শায়লা সে প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা জানতে চাইল, আচ্ছা দাদাজান, আপনি কি জানতেন রিদওয়ান ডক্টর? জানতাম। তবুও আপনি ওনার সাথে আমার বিয়ে দিয়েছেন। আপনি জানেন না ডক্টরদের আমি কতটা ঘৃণা করি? জানবো না কেন বউ, কিন্তু তোমার অপরিপক্ক জ্ঞান ভেবে পাত্তা দেইনি। শায়লা চেহারা লাল হতে দেখে মৃদুস্বরে হাসল তোয়েব মাওলানা। পৃথিবীর সব মানুষ কি সমান ভালো বা সমান খারাপ? এই যে আমরা একটা পরিবার, আমরা সবাই কি একরকম ভালো বা খারাপ? আমার 4 সন্তানই সবাই কি একই রকম না ভিন্ন? এমনকি তোমরা 3 বোন কি সমান? এই যে দেখো, হাতের 5 আঙ্গুল সমান না। যে আঙ্গুল যেমন হইলে কাজ চলবে, সেই আঙ্গুল তেমন। ঠিক তেমন সব ডাক্তার খারাপ হতে পারে না। তোমার ধারণা ভুল প্রমাণ করতেই আমি রিদওয়ানের সাথে তোমার বিয়ে দিয়েছি। আর যদি খারাপ হয় তাহলে কি করবেন আপনি দাদাজান? আপনার ভুল কিভাবে শোধরাবেন? তোয়েব মাওলানা ব্যথিত নয়নে তাকিয়ে নাতনিকে দেখল। তোমার যদি লক্ষ্য থাকে আমাকে ভুল প্রমাণ করার, তাহলে অনেক কিছুই হতে পারে। শায়লা এবার কণ্ঠে কিছুটা নরম ভাব এনে বলল, খুব ভুল করেছেন দাদাজান। আমি বারবার বলে গেছি নিজের পায়ে দাঁড়ানোর আগে আমি বিয়ে করব না, কিন্তু আপনি শুনেন নাই, জোর করে ধরে বিয়ে দিয়ে দিলেন। আপনি কি একবারও ভাবেননি দাদাজান রিদওয়ানের সাথে আমার কিছুতেই মিল হবে না? তোয়েব মাওলানা বিরক্ত হয়ে জবাব দিল, মিল হব না? কেমন কথা? মিল করতে চাইলেই হবে। আমি তোমাকে নিজের পায়ে দাঁড়াতে কে মানা করেছে? তুমি কি এখনো বোঝো না ওই পরিবার এমন না? ওই বাড়িতে আর 2 জন বউ আছে, তারাও চাকরি করতেছে। কেউ কি তাদের কিছু বলেছে? তুমি দেখেছো এমন কিছু? ওরা কেউ কি তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? বরাবর কেন একই কথা বলতেছো? শায়লার মেজাজ খারাপ হচ্ছে। সে কিছুটা চেঁচিয়ে উঠল, কোথায় ওরা আর কোথায় আমরা দাদাজান? ওদের শিক্ষিত পরিবার, টাকা পয়সা, বাড়ি গাড়ি, কোনো কিছুর কমতি নেই। আর আমরা কোথায়? কি পরিচয় আমাদের? বাবা নেই, দাদা আশ্রয় দিয়েছে বলে বেঁচে আছি, না হলে কোথায় ভেসে যেতাম। এই আমার সাথে কি রিদওয়ানের যায়? বলতে বলতে শায়লা কেঁদে দিল। তোয়েব মাওলানা হতবিহ্বল হয়ে শায়লাকে দেখছে। নাজদিন এসে শায়লাকে জড়িয়ে ধরে, বেশি ভাবতেছো বউ, আমরা ঢাকায় থাকি না বলে আমরা খুব নিচু শ্রেণীর
এমনটাও কিন্তু না। গ্রামে আব্দুর রউফ ভাইয়ের চাইতে বেশি না হলেও কম কিছু না আমাদের। সম্মানও আল্লাহ দিলে কম করে না। আর তোমরা 3 বোন কি কম নাকি? তুমি এত ভালো সাবজেক্ট পড়তেছো, মহুয়া আর বিনাও দেখবা ভালো কিছু করবে। নিজেকে এত ছোট মনে করতেছো কেন? আর তাছাড়া আমরা তো এখনো বেঁচে আছি নাকি? তোমাদের খারাপ হবে এমন কিছু আমরা কখনোই করি না, আর করবও না। শায়লা নিজেকে সামলে নিয়ে খড়খড়ে গলায় বলল, তাছাড়া ওই ডক্টর ছেলেটার যে অন্য কারোর সাথে রিলেশন নেই তা কিভাবে জানেন আপনি? ওকেও তো জোর করে রাজি করানো হয়েছে। যদি এমন হয়ে থাকে যে ওর সম্পর্ক ছিল। তোয়েব মাওলানা থমথমে মুখে বলল, কেমন হলে আব্দুর বর এই বিয়েতে হতেই দিতেন না। নিজের দাদাজানের উপর ভরসা নেই তোমার? আমি তোমার জীবন নিয়ে ছিনিমিনি খেলবো এমন ভাবনা কি করে ভাবলে তুমি? সেই তখন থেকে আবল তাবল বকেই যাচ্ছ। আমার তো মনে হচ্ছে তোমার নতুন কাউকে ভালো লেগেছে, এজন্য উল্টাপাল্টা বকে রেদোয়ানের ঘাড়ে দোষ চাপায় দিতে চাচ্ছ। শায়লা হতবাক হয়ে চেঁচিয়ে উঠল, দাদাজান, এসব কি বলছেন আপনি? তুমি যেমন আমার নামে বলছো, নিজের নামেও একটু সহ্য হচ্ছে না, আর আমাকে বলেই যাচ্ছ। আমাকে কি মনে হয় তোমার? আমি তো তোমাকে সংসার করতে ঠেলে দেইনি, পড়ালেখার সুযোগ দিয়েছি। বিয়েটাও তোমার সুবিধার জন্যই দেওয়া। সেটাও তুমি আজ বুঝলে, একদিন ঠিকই বুঝবে। অথচ তুমি যেন আমাকে ভুল প্রমাণ করতে উঠে পড়ে লেগেছো। তোয়েব মাওলানা রেগে গেছেন। হড়বড়িয়ে বলে থামলে শায়লা অনড়ভাবে বলে বসল, আমি আপনাকে বলে দিচ্ছি, আমার মায়ের মতো জীবন আমি কখনোই কাটাবো না দাদাজান। এটা আপনি মাথায় ঢুকিয়ে নিন। আর বাকি রইল বিয়ের কথা। কখনো যদি মনে হয় এই সম্পর্কে আমি যথেষ্ট সম্মান পাচ্ছি না, আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসব, আপনি কিন্তু তখন কিছু বলতে পারবেন না। আমার সিদ্ধান্ত মেনে নিতে হবে আপনাকে। বহুদিন পরে দাদাজানের ফোন পেয়ে কিছুটা অবাক হলো রেদন। গত কয়েক মাসে দাদাজান তার সাথে কথা বলেনি রাগ করে। বিয়ে করে হুট করে চলে এসেছিল বলে দাদাজান রাগ। রেদন পাত্তা দেয়নি। আজ হঠাৎ কি মনে করে ফোন দিল বুড়ো? শরীর খারাপ করেনি তো? তাড়াহুড়ো করে ফোন রিসিভ করলো রেদন। হ্যালো দাদাজান, শরীর ঠিক আছে আপনার? ওপাশ থেকে আব্দুর রবের গম্ভীর গলা শোনা গেল, শরীর ঠিক থাকলেও মন ঠিক নাই আমার। অবশ্য আমার মন ঠিক থাকলে কি না থাকলে কি, কেউ কি আমার খবর রাখে? রেদন হেসে দিল, কত নাটক করতে পারেন দাদাজান, আপনার খবর তো নিতেই চাই, আপনিই কথা বলেন আমার সাথে। তাতে কি তোমার কিছু যায় আসে? কই, এতদিনে দাদাজানকে তো একবারও দেখতে আসলে না। অভিমান ঝরে পড়ে আব্দুর রবের গলা থেকে। রেদন ক্লান্ত গলায় বলল, আমি আসলে ব্যস্ত থাকি দাদাজান। ওখান থেকে আসার পর 4th ইয়ারে ফাইনাল এক্সাম দিলাম, এখন হাসপাতালে ডিউটি করতে হয়, আর কিভাবে আসবো বলেন? কথায় আছে ইচ্ছে থাকলে উপায় হয়। তোমার আমাকে দেখার ইচ্ছে নেই, তাই উপায় হয়নি। বুড়ি মরে আমাকে অসহায় করে দিয়ে গেল, এখন একা একা দিন কাটাই। রেদন এবার খানিকটা বিরক্ত হলো। দাদাজান, কি শুরু করলেন? এত ইমোশনাল ব্ল্যাকমেল করছেন কেন? কি চান বলুন? হাসপাতালে ডিউটিতে আছে, এত কথা বলতে পারছি না। আব্দুর রব যেন এই সুযোগের অপেক্ষায় ছিলেন। কণ্ঠে মলিনতা ঢেলে বলল, বেশি কিছু চাওয়ার সুযোগ কোথায়? ওই বুড়োর অত শখ আহ্লাদ নেই। যদি চাও বুড়ো খুশি হোক, তাহলে আজই একবার এসে বুড়োকে দেখে যাও। রেদন প্রায় চেঁচিয়ে উঠল, আজ কি করে সম্ভব দাদাজান? বললাম না আমি ডিউটিতে আছি এখন। তার আমি কি জানি? তুমি জানতে চাইলে আমি বললাম। এখন ইচ্ছে পূরণ করা তোমার ইচ্ছে। ভালো থেকো, রাখলাম। নিরীহ গলায় প্রত্যুত্তর দিল আব্দুর রব। কথা শেষ করে ফোন কেটে দিল টুক করে। বন্ধুর দিকে তাকিয়ে ফিক করে হাসল। দেখবা বিকেলেই হাজির তোমার নাচ জামাই। তোয়েব মাওলানার কণ্ঠে দ্বিধা, সত্যি আসবে তো? পাক্কা। রেদওয়ানকে যতদূর জানি সে আমার কথা ফেলে না। এখন আমার নাতনিকে বলো তার দাদা শ্বশুরকে দেখে যাইতে। বাড়ি আসছে আর দাদা শ্বশুরকে সালাম করে যায় নাই, এটা কিন্তু মানবো না। তোয়েব মাওলানা গম্ভীর হয়ে বলল, কালকে শায়লা অনেক ভারী ভারী কথা বলে ফেলেছে। রেদোয়ানের নাকি অন্য পছন্দ আছে, তাই রেদোয়ান বিয়েতে রাজি ছিল না। বিয়ের পর চলে যাওয়ার এটাই কারণ ছিল হয়তো। আব্দুর রব হাসল। আর তাই তুমি চিন্তিত হয়ে গেছো? আমার নাতনিকে ভালো মতো চিনি আমি। আমার অসম্মান হবে এমন কিছু সে করবে না। তবুও শায়লা দাদু যখনই এই কথা বলেছে, আমি জিজ্ঞেস করা রেদওয়ানকে, তার আগে ওদের দুইজনের একটু
একলা সময় কাটানোর ব্যবস্থা করা লাগবে। নিজেরা কথা বললে অনেক ভুল বোঝাবুঝি কেটে যাবে, ভবিষ্যতের জন্যও ভালো হবে। তুমি চিন্তা করো না তৈব, ওদের বিয়া দিয়া কোনো ভুল করি নাই আমরা। দেখো শায়লা সুখে থাকবে। দেব মৌলানাকে খানিকটা প্রসন্ন দেখায়। তাই যেন হয় রব, মেয়েটা সুখী হলে আমি অপরাধ বোধ থেকে মুক্তি পাবো।